বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। পড়ো একাডেমিক এবং অ্যাডমিশনের পক্ষ থেকে তোমাদের জন্য আমি জিসান ভাইয়া নিয়ে এসেছি তোমাদের হিসাব বিজ্ঞানের স্পেশাল সাজেশন। চলো আমরা কথা না বলে আমরা কোথায় চলে যাব, সরাসরি সাজেশনে চলে যাব যে আমাদের আসন্ন পরীক্ষায় আসলে এর জন্য কি কি পড়তে হবে, কোন কোন বিষয়গুলো আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে। সো কথা না বলে আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র চূড়ান্ত সাজেশনের আমাদের প্রথম অধ্যায় যেটি আছে সেখান থেকে আমরা আসলে কি পড়বো একটু খেয়াল করে দেখবে প্রিয় শিক্ষার্থীরা। প্রথম চ্যাপ্টার থেকে আমাদের যেটা পড়তে হবে হিসাব সমীকরণ দেখবা, হিসাব সমীকরণের উপাদানের প্রভাব দেখতে হবে, হিসাব সমীকরণের উপাদানের ব্যাখ্যা দেখতে হবে, পাশাপাশি যুক্তি এবং কারণ তোমাকে দেখতে হবে। এগুলোর মধ্যে আমি তোমাকে যদি বলি হিসাব সমীকরণ তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবেই। তারপরে যদি বলি প্রভাব, এই দুটো তোমাকে ভালো করে দেখতে হবে। প্রভাব এবং আমি যদি সমীকরণের কথা বলি, তুমি যদি প্রভাবটা পেরে যাও সেখান থেকে ব্যাখ্যা পেরে যাবা, যুক্তিও তুমি পেরে যাবা। সো মোদ্দা কথা হচ্ছে তোমাকে হিসাব সমীকরণ এবং সমীকরণের কি প্রভাব, যে উপাদানের প্রভাবটা আছে সেটা তোমাকে দেখতে হবে কোন চ্যাপ্টার থেকে, প্রথম চ্যাপ্টার থেকে। ওকে ডান। সেকেন্ড যে চ্যাপ্টারটি আমাদের রয়েছে সেই সেকেন্ড চ্যাপ্টারটা আমরা যদি একটু দেখি, এখান থেকে আমরা কি দেখতে পারবো একটু খেয়াল করে দেখি। সেকেন্ড চ্যাপ্টার থেকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দেখো হিসাবের বইসমূহ থেকে আমরা 2 ঘর নগদান বই পড়বো, আমরা 3 ঘর নগদান বই পড়বো, অগ্রদত্ত নগদান বই, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, খতিয়ান সাধারণ যেটি আছে। এতগুলো বিষয়ের মধ্যে তোমাকে যদি আমি বলি তুমি 3 ঘরাকে এবং অগ্রদত্তকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে বাকিগুলো জাস্ট দেখে যাও, ইনশাল্লাহ এখান থেকে তোমার কমন চলে আসবে। 3 ঘরা এবং অগ্রদত্ত কেন বলছি, 3 ঘরা পারলে তুমি 2 ঘরা পেরে যাবা, অগ্রদত্ত পারলে সাধারণ পেরে যাবা, আর নগদ প্রাপ্তি প্রদান জাবেদার ছকটা শুধু দেখে যাবা, দ্যাটস এনাফ। আর কিছু তোমাকে এখান থেকে করতে হবে না। তৃতীয় নাম্বার যে চ্যাপ্টারটি রয়েছে আমাদের সেটি হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। এই যে তৃতীয় নাম্বার চ্যাপ্টার রয়েছে ব্যাংক সমন্বয় বিবরণী, এখান থেকে আসলে আমরা কি কি পড়তে পারি এক নজরে একটু দেখে নেই। আমরা তৃতীয় অধ্যায় ক নাম্বারের জন্য যে বিষয়গুলো পড়তে পারি সেটা হচ্ছে ডেবিট মেমোরান্ডাম বের করার নিয়ম দেখবো, ক্রেডিট মেমোরান্ডাম কিভাবে বের করে সেটা একটু দেখবো, নগদান বইতে ডেবিট করা হয়নি এমন লেনদেন, নগদানে ক্রেডিট করা হয়নি এমন লেনদেন, ব্যাংকের বইতে ডেবিট করা হয়নি ব্যাংকের বইতে ক্রেডিট করা হয়নি, এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আমরা ক নাম্বারের জন্য রেখে দেবো ফর থার্ড চ্যাপ্টার। এখান থেকে তোমাকে যদি আমি বলি এই যে নগদান বইতে ডেবিট হয়নি এমন আর ব্যাংক বইতে ডেবিট ক্রেডিট হয়নি এমন, এগুলো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষায় কিন্তু আমরা এগুলো থেকে বেশি কোশ্চেন আসতে দেখে থাকি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে তুমি এটা দেখবা এবং খ নম্বরের জন্য তুমি যেটা দেখবা সেটা ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। এটা হচ্ছে তোমার প্রচলিত পদ্ধতি আর এটা তোমার সংশোধন পদ্ধতি, দুটো থেকে তোমার কোশ্চেন একটি একটি করে আসতে পারে অথবা প্রচলিত থেকে দুটি আসতে পারে। তো তোমরা যারা উভয় দিয়ে সংশোধন নিয়ে ঝামেলায় আছো তোমরা মাস্ট বি কি করে যাবা প্রচলিত, এখানে একটা কোশ্চেন 100% তুমি পেয়ে যাবা। এটা হচ্ছে তোমার জন্য খতে তুমি দেখবা। আর গতে অ্যাজ অলওয়েজ আমরা কি করব, গ নম্বরে অ্যাজ অলওয়েজ হচ্ছে আমরা জাবেদা সমূহ তৈরি করব। সো আমাদের এই যে তৃতীয় নাম্বার চ্যাপ্টার হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী, এখান থেকে আমরা কতে কি পড়বো, খতে কি পড়বো, গতে কি পড়বো আশা করছি ক্লিয়ার। এরপরে আসো আমাদের চতুর্থ অধ্যায় যেটি আছে সেটি হচ্ছে ব্যাংক রেওয়া মিল। আমাদের সেই রেওয়া মিলের ক্ষেত্রে আমরা কি কি দেখবো একটু খেয়াল করে দেখো তো। রেওয়া মিলে যেটি দেখবো, রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের পরিমাণ কিভাবে বের করতে হয়, মুনাফা যেটি ব্যয়ের পরিমাণ কিভাবে বের করতে হয়, রেওয়া মিল প্রস্তুত কিভাবে করতে হয়, মুনাফা যেহেতু ব্যয়ের পাশাপাশি আয় এগুলো কিভাবে বের করে, মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় ব্যয় এগুলো কিভাবে বের করে, এগুলো আমরা একটু দেখে যাব। যদি আমরা এই রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না এমন মূলধন মুনাফা জাতীয় আয় ব্যয় এবং রেওয়া মিল প্রস্তুত করে দেখতে পারি, তাহলে এখান থেকে তুমি 100% একটি কোশ্চেন অ্যান্সার করতে পারবা, তোমার জন্য সো মাচ ইজি হয়ে যাবে এখান থেকে 10 মার্ক ক্যারি করা। ওকে, তারপরে চলে আসো আমাদের যে অধ্যায়টি রয়েছে পরবর্তী, সেটি হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা অষ্টম অধ্যায়। ওকে, সো এই যে অষ্টম অধ্যায় আমাদের জন্য রয়েছে সেখানে আমরা কি কি পড়বো একটু খেয়াল করে দেখো তো। আমরা পড়বো সরলরৈখিক পদ্ধতি, ক্রমহ্রাসমান পদ্ধতি, অবচয়যোগ্য মূল্য নির্ণয়, জাবেদা প্রস্তুতকরণ, বিক্রয়জনিত ক্ষতি বা লাভ নির্ণয় করা, অবচয় পুঞ্জীভূত অবচয় হিসাব, যন্ত্রপাতি মেশিন হিসাব এগুলো খতিয়ান তৈরি করা। সো আমি যদি তোমাকে বলি এখান থেকে একটা প্রশ্ন আসবে সরলরৈখিক পদ্ধতি থেকে, একটা চলে আসবে ক্রমহ্রাসমান পদ্ধতি থেকে। ক নম্বরে তোমাকে অবচয়যোগ্য মূল্য বের করতে বলতে পারে বা বার্ষিক অবচয়ের পরিমাণ বের করতে বলতে পারে, তো ক নম্বরের জন্য এগুলো দেখবা। খতে তোমাকে অথবা ক নম্বরে তোমাকে বিবরণী বিক্রয়জনিত আমাদের লাভ বা ক্ষতি বের করতে বলতে পারে, খ নম্বরে অ্যাজ অলওয়েজ তোমাকে জাবেদা করতে বলবে আর গ নম্বরে তোমাকে অ্যাজ অলওয়েজ খতিয়ান করতে বলবে। তো কতে তুমি যেগুলো দেখবা অবচয়যোগ্য মূল্য, তারপর হচ্ছে তোমার লাভ বা ক্ষতি বার্ষিক অবচয়, খতে দেখবা তুমি হচ্ছে জাবেদা আর গতে দেখবা তুমি হচ্ছে এই খতিয়ান গুলো। এই ক্যাটাগরি তুমি যদি করতে পারো তাহলে এখান থেকে যে প্রশ্নই আসুক না কেন আশা করি তুমি পেরে যাবে। ওকে, আচ্ছা এরপরে আমরা যেটি দেখবো সেটি হচ্ছে দেখো
আমাদের টার্গেট ডিউ ব্যাচ বি প্লাস সি ইউনিট। ওকে, সো আমাদের একটু খেয়াল করে দেখতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা সবাই পড়তে চাও। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদের স্বপ্ন রয়েছে, তোমরা সবাই জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে বড় একাডেমিক এবং অ্যাডমিশন তোমাদের জন্য নিয়ে এসেছে ডিইউ সি ইউনিট ব্যাচ। টার্গেট ডিইউ সি ইউনিট ব্যাচ, যেখানে তোমাদের জন্য বাংলায় রাখছে 50টি ক্লাস, ইংরেজি হিসাব বিজ্ঞানে 50টি করে ক্লাস, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা, ফিনান্স ব্যাংকিং ও বীমা এবং উৎপাদন ব্যবস্থাপনায় তোমাদের 25টি করে ক্লাস রয়েছে। এখন দেখো, আমাদের রেগুলার কোর্স ফি হচ্ছে 5,990 টাকা, কিন্তু তুমি যদি 29 জুলাইয়ের মধ্যে ভর্তি হতে পারো 50% ছাড়ে তুমি ভর্তি হতে পারবা ভাইয়া কত, 2,990-তে। যদি তুমি আমাদের কোর্সে ভর্তি হতে চাও বা আমাদের সাথে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিকে আরো শানিত করতে চাও, তাহলে তুমি যোগাযোগ করো নিচে দেওয়া নাম্বারে 01307838501। ওকে, সো আমরা পরবর্তীতে যেটা দেখব সেটি হচ্ছে নবম যে চ্যাপ্টারটি আমাদের রয়েছে, সেই নবম চ্যাপ্টার মানে কি, আমাদের আর্থিক বিবরণী। তো তোমরা সবাই জানো যে আর্থিক বিবরণী হচ্ছে আমাদের একটা ভয়ের নাম। সে আর্থিক বিবরণী থেকে আমরা আসলে কি কি দেখলে আমরা খুব অল্প বেশি কি করতে পারবো, আমরা মার্ক ক্যারি করতে পারবো, সেই বিষয়টা একটু আমরা একটু কথা বলি। তাহলে তোমরা এখানে জানো, এখানে দুটা প্রতিষ্ঠানের জন্য হিসাব তোমাকে করতে হবে, একটা সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠান, অ্যানাদার ওয়ান ইজ কি, পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। তো সেবামূলকের জন্য তুমি যেটি পড়বা ক নাম্বারে, সেবার পরিমাণ নির্ণয় করো, বকেয়া ভাড়া পরিমাণ নির্ণয় করো, বকেয়া বেতনের পরিমাণ নির্ণয় করো, অগ্রিম ব্যয়ের পরিমাণ নির্ণয় এবং ব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ নির্ণয়। এগুলো তুমি ক নাম্বারের জন্য দেখে যাবা। এটিতে শুধু সেবামূলকের জন্য দেখে যাবে এমনটা না, এটা তুমি পণ্য ক্রয় বিক্রয়ের জন্য দেখে যাবা, কিন্তু সেখানে শুধু কি দেখতে পারবে না, সেবা আয়ের পরিমাণ। বাকি সবকিছু কিন্তু তুমি চাইলে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য রেখে দিতে পারো। তারপরে বিশদায় বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণী মার্কস তোমাকে করতে হবে, এটা তোমার খ নাম্বারে আসবে, এটা তোমার গ নাম্বারে আসবে। অথবা কি হতে পারে, বিশদায় বিবরণী আংশিক খতে আংশিক গতে, এভাবে তোমার আসতে পারে, কিংবা বেসদায় বিবরণী আংশিক তোমাকে খতে দেবে, নেট মুনাফা বলে দিয়ে গতে তোমাকে কি করতে বলবে, আর্থিক অবস্থা বিবরণী করতে বলতে পারে। তো এরপরে আমরা যদি দেখি যে পণ্য ক্রয় বিক্রয়কারী যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেই পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আসলে আমরা কি দেখব, পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আমরা যেটি দেখব ক নম্বরে আমরা বলেছি যে ওগুলো আমরা রাখবো, প্লাস পাশাপাশি প্রদেশ সুদের পরিমাণ নির্ণয়, বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয়, ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করে, এগুলো আমরা দেখব। এবং মাস্ট বি এখানেও তোমার কি লাগবে, বিশদায় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। এখানেও সেম কথা, আংশিক দিতে পারে অথবা পুরো অংশ দিতে পারে। ঠিক আছে, আশা করছি ফার্স্ট পার্টের সাজেশন নিয়ে তোমাদের আর কোনো ধরনের প্রশ্ন নেই। এবার আসো আমরা দ্বিতীয় পত্রের যে আমাদের সাজেশনটি রয়েছে, আমরা সেখানে একটু চলে যাই। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চূড়ান্ত সাজেশনের আমরা প্রথমেই যে চ্যাপ্টারটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অংশীদারি ব্যবসা, মানে দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায়ে আমাদের জন্য কি রয়েছে একটু খেয়াল করে দেখো। ক নম্বরে তুমি যেটি পড়বা, মূলধনের সুদ নির্ণয় করো, উত্তোলনের সুদ নির্ণয় করো, ঋণের সুদ নির্ণয়। খ নম্বরে যেটি পড়বা, লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত, সেটা তুমি দেখবা। তারপরে গ নম্বরে দেখবা মূলধন হিসাব প্রস্তুত, চলতি হিসাব। এইগুলো যদি তুমি দেখতে পারো, এখান থেকে তোমার মূলধন হিসাবের একটা চলে আসবে, চলতি হিসাবে একটা চলে আসবে, আবন্টন উভয় জায়গাতে সেম, কতে এগুলো দেখতে পারো, তাহলে তোমার কি হয়ে যাবে, অংশীদারি ব্যবসা থেকে যে দুটো ম্যাথ চলে আসবে, আশা করছি আলহামদুলিল্লাহ তুমি কি করতে পারবে, খুব সহজেই তুমি আনসার করতে পারবে। এরপরে চলে আসো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের চতুর্থ নাম্বার যে অধ্যায়টি রয়েছে, অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির মূলধন হিসাব, সেখান থেকে আসলে আমরা কি দেখব, যেটাকে তোমরা শেয়ার ইস্যু নামে চিনে থাকো। তো আমরা যেখানে দেখব, এখানে তোমার ক নাম্বারে তুমি ইস্যুকৃত শেয়ারের পরিমাণ নির্ণয় করে এটি দেখতে পারো, বিলিখিত শেয়ারের পরিমাণ নির্ণয় দেখবে, এবং অধিহারের পরিমাণ কিভাবে নির্ণয় করে বা অবহারের পরিমাণ কিভাবে নির্ণয় করে, এটা তুমি ক নাম্বারের জন্য দেখে রাখবে। এরপরে তুমি যেটা দেখবে, খ নাম্বারের জন্য অবশ্যই তোমাকে জাবেদা প্রস্তুত করতে হবে, তো জাবেদার জন্য প্রিপারেশন মাস্ট বি নিতে হবে এখানে। এবং গ নাম্বারে তুমি যেটা করবা, আর্থিক অবস্থার বিবরণী। এবং তোমরা সবাই জানো এখানে তিন ধরনের ম্যাথ থাকে, সমহার, অবহার, অধিহার। এই তিন ধরনের ম্যাথের মধ্যে তুমি অবহার এবং অধিহারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বে। আশা করছি এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তুমি সেখানে কি করতে পারবে, পেরে উঠতে পারবে। ওকে, চতুর্থ নাম্বার চ্যাপ্টারের পরে আমরা যদি পরের চ্যাপ্টারে চলে যাই, আমরা পাবো পঞ্চম এবং হচ্ছে ষষ্ঠ। তো আমরা প্রথমে যদি পঞ্চমের কথা বলি, সেটা হচ্ছে আমাদের চূড়ান্ত হিসাব। সেখান থেকে আমরা কি পড়বো, বিশদায় বিবরণী পড়বো, আর্থিক অবস্থা বিবরণী পড়বো, সংরক্ষিত আয় বিবরণী পড়বো। এখান থেকে যে লেনদেনগুলো বা যে সমন্বয় সম্পর্কে তোমাকে ভালো করে জানতে হবে, পণ্য বিনষ্ট, বকেয়া, অগ্রিম, ঘোষিত লভ্যাংশ ইত্যাদি সমন্বয়গুলো তোমাকে একটু ভালো করে দেখে যেতে হবে। এবং ক নাম্বারে কি আসবে, আমরা ফার্স্ট পার্টে যে বিষয়গুলো দেখেছি তারই আদলে আমরা এখানে সেকেন্ড পার্টে প্রিপারেশনকে কমপ্লিট করে যাব। ইনশাআল্লাহ আমাদের এখানে কোনো ধরনের প্রবলেম হবে না। তারপরে চলে আসো ষষ্ঠ চ্যাপ্টারে।
ষষ্ঠ চ্যাপ্টারে আমরা এখানে অনেকগুলো সূত্র জানি, অনেকগুলো সূত্র আছে, তোমরা অনেকে ভয় পেয়ে যাও সূত্রগুলোকে, ভয় পাওয়ার কিছু নাই। আমি অল্প কিছু জিনিস তোমাকে বলে দিব, এখান থেকে তুমি পড়ে গেলে ইনশাআল্লাহ তোমাকে কেউ এখান থেকে 10 মার্ক নিতে আটকাইতে পারবে না। খেয়াল করে দেখো, তারল্য অনুপাত যেগুলো আছে 100% পড়ে যাবো। মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে চলতি অনুপাত, তারল্য অনুপাত বা কার্যকরী মূলধন বা চলতি মূলধন অনুপাত কিভাবে বের করে সেটা তুমি একটু দেখে যাবা। তো এই তারল্য অনুপাত থেকে যদি এই তিনটা দেখতে পারো, তুমি কোশ্চেনের মধ্যে মাস্ট বি এখান থেকে কি পেয়ে যাবা, প্রশ্ন পেয়ে যাবা। আচ্ছা, তারপরে তুমি যেটা দেখবা সেটা হচ্ছে মুনাফা-অর্জন অনুপাত। এই মুনাফা-অর্জন অনুপাত থেকে তুমি যেটা দেখবা, একটু খেয়াল করে দেখো, সেটা হচ্ছে তুমি মোট লাভ অনুপাত দেখবা, নিট লাভ অনুপাত দেখবা, বিনিয়োজিত মূলধন উপর আয় অনুপাত দেখবা, পরিচালন অনুপাত দেখবা। এই যে চারটে অনুপাত আছে, এর বাইরে তোমাকে মুনাফা-অর্জন থেকে আর কিছু দেখতে হবে না। তারপরে তুমি যদি একটু খেয়াল করে দেখো ভাইয়া, এখানে আমাদের কার্যকারিতার অনুপাত রয়েছে। এই কার্যকারিতার অনুপাত থেকে তুমি যেটা দেখবা, কার্যকারিতার অনুপাত থেকে তুমি যেটা দেখবা সেটি হচ্ছে আমাদের 1 নাম্বার দেনাদার বা প্রাপ্য হিসেবের আবর্তন অনুপাত, মজুদ আবর্তন অনুপাত, সম্পদ আবর্তন অনুপাত এবং গড় আদায়ের সময়। আমি যদি বলি তিনটা মাস্ট বি তোমাকে পড়তে হবে, কারণ এই তিনটা থেকে সবচেয়ে বেশিবার কি এসেছে, আমাদের প্রশ্ন এসেছে। সবচেয়ে বেশিবার আসা প্রশ্ন হচ্ছে আমাদের মজুদ আবর্তন, পাশাপাশি এটা এবং তার পরবর্তীতে থাকে হচ্ছে সম্পদ আবর্তন। এরপরে আসো চতুর্থ নম্বর সচ্ছলতা অনুপাতে তুমি জাস্ট দুটো দেখবা, একটা মোট দায় মালিকানা, একটা হচ্ছে মোট দায় সম্পত্তি অনুপাত। এখানকার মধ্যে তুমি যদি এইটাও দেখে যাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। ওকে, এরপরে চলে যাও, আমরা কোথায় চলে যাব, আমরা চলে যাব হচ্ছে অষ্টম যে চ্যাপ্টারটি রয়েছে আমাদের সেখানে। তো অষ্টম চ্যাপ্টার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে লিফো ফিফো। তোমরা সবাই জানো, এখানে তোমাকে পড়তে হবে ঘাটতি মানের পরিমাণ কিভাবে নির্ণয় করে, সমাপনী মজুদের মূল্য কিভাবে নির্ণয় করে এবং বিক্রিত পণ্যের ব্যয়টা কিভাবে নির্ণয় করে। পাশাপাশি ফিফো এবং ভারযুক্ত পদ্ধতি দেখতে হবে। এমনও হতে পারে ফিফো একটা ভারযুক্ত একটা আসতে পারে, অথবা একই ম্যাথে খতে ফিফো গতে হচ্ছে ভারযুক্ত, এইভাবে কিন্তু আসতে পারে। সো তুমি এখান থেকে এই বিষয়গুলো দেখে গেলে এখান থেকে আর কোনো ধরনের সমস্যা হবে না। আরো যদি তুমি বেটার প্রিপারেশন নিতে চাও, অবশ্যই তুমি সলভ করবা 2019 থেকে শুরু করে 23 এর যে আমাদের বোর্ড কোশ্চেন গুলো আছে, এটা যদি তুমি দেখে যেতে পারো, ইনশাআল্লাহ তোমার প্রিপারেশন ইনশাআল্লাহ ভালো হবে। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আশা করছি তোমাদের পরীক্ষা ভালো